কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছিল। তিনি দলের চেয়ারপারসন হিসেবেই রয়েছেন এবং সেই চেয়ারপারসন হিসেবেই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদের এক্সপেল করে দিয়েছিলেন। সুতরাং তারপরে তারা মিলে কোন মিটিং করলো, হোটেলে করলো নাকি অন্য কোথাও গিয়ে করলো, তার কোনো ভ্যালিডিটি নেই। অরূপ রায় আবারও একই কথা, জেল যাত্রা থেকে বাঁচবার জন্য ওদের দলে নাম লিখিয়েছে। ৯২ পাতার কিসের চিঠি? কবে কুণাল ঘোষ লিখেছিলেন, কি লিখেছিলেন, সে চিঠি নতুন করে ফাঁস করবার কি আছে? সে সময় সবাই যা পড়ার পড়েছে। তৃণমূল কংগ্রেসের সংবিধান অনুযায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর দাবি দাওয়া ও সাংগঠনিক পরিবর্তন সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক বলেই দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা দাবি থেকে শুরু করে চেয়ারপারসন অপসারণ, নতুন পদাধিকারী নিয়োগ, দলীয় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রতীকের দাবির বৈধতা নিয়ে ট্রু নিউজ বাংলার হক পথ এপিসোডে কথা বললেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। Appointment as leader of opposition after previous expulsion. এটা সেলফ অ্যাপয়েন্টমেন্ট তো নয়, বেসিক্যালি বিজেপি অ্যাপয়েন্টমেন্ট। সুতরাং এটা লিগালি স্ট্যান্ড করার কথা নয়। ফার্স্ট ইলেকশন স্পিকারকে চ্যালেঞ্জ করা হয়েছে, এটা ডিসিশন হাইকোর্টে আমরা মুভ করছি, এরপরে ডিভিশন বেঞ্চে যাবে, দেখা যাক কি হয়। অরূপ রয়কে অ্যাপয়েন্ট করা হলো চেয়ারম্যান, এর ভ্যালিডিটি কি? কোনো ভ্যালিডিটি নেই, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশনেই রয়েছে চেয়ারপারসনের কথা হচ্ছে শেষ কথা। এবং 2022 সালেই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছিল। তিনি দলের চেয়ারপারসন হিসেবেই রয়েছেন এবং সেই চেয়ারপারসন হিসেবেই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদের এক্সপেল করে দিয়েছিলেন। সুতরাং তারপরে তারা মিলে কোন মিটিং করলো, হোটেলে করলো নাকি অন্য কোথাও গিয়ে করলো, তার কোনো ভ্যালিডিটি নেই। অরূপ রায় আবারও একই কথা, জেল যাত্রা থেকে বাঁচবার জন্য ওদের দলে নাম লিখিয়েছেন। বেকার নিজের রাজনৈতিক কেরিয়ারে দাগ লাগালে কি আর বলার। মমতা ব্যানার্জিকে চেয়ারপারসন থেকে মানা হচ্ছে না কারেন্টলি, এটা ওদের বিষয়, ওরা কাকে মানবেন কাকে মানবেন না। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন এবং যে আইন, ইলেকশন কমিশনের যে রেজিস্টার্ড যে কমিটি, তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তিনি থাকবেন। যে মিটিংটা ডাকা হয়েছিল বাই ঋতব্রত ব্যানার্জি, তার কি ভ্যালিডিটি? কোনো ভ্যালিডিটি নেই, জিরো। এখন ঋতব্রত ব্যানার্জি এবং সবাই মিলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস অ্যাপয়েন্ট করছে। প্লিজ এটার ভ্যালিডিটি বুঝিয়ে বলুন, কি করে ওরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস অ্যাপয়েন্ট করছে? দেখুন, যে ব্যক্তিরা দল থেকে এক্সপেল্ড এবং এক্সপেল্ড বাই দ্য চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন ইন 2022, এবং আমাদের দলের কনস্টিটিউশনে এটা তাকে মানে চেয়ারপারসনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। তিনি যেটা ডিরেকশন দেবেন, তিনি ইনস্ট্রাকশন দেবেন, দ্যাট ইজ দ্য ফাইনাল ইনস্ট্রাকশন। এবার তিনি যাদের এক্সপেল করেছেন, স্বাভাবিকভাবে তাদের কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই। এবং এটাকেও আপনাকে বলতে পারি, বিভিন্ন ডিস্ট্রিক্টের একাধিক সিনিয়র লিডাররা রয়েছেন যারা তাদের এই মুচলেখা তৃণমূলে নাম লিখিয়েছেন। তারা আমার থেকে অনেক বেটার জানেন যে চেয়ারপারসনের সর্বোচ্চ ক্ষমতা কতটা রয়েছে, কতটা নেই। কিন্তু তারা যেটা করছেন, ইট বাঁচাতে করছেন, ভয়ে করছেন, কেউ কেউ চাপে করছেন, আর কেউ কেউ হতে পারে ভুল বুঝে করছেন। যারা ভুল বুঝে করছেন, আমি তাদের কাছে, যারা চাপে ভয়ে এসব করছেন তাদের না, যারা ভুল বুঝে করছেন, আমি আবেদন জানাবো, চেয়ারপারসন বলতে কে কি বোঝায় ছেড়ে দিন। আপনারা লিডার বলতে কাকে বোঝেন? ঋতব্রত ব্যানার্জি না মমতা ব্যানার্জি? ডিসিশন আপনাদের। অভিষেক ব্যানার্জিকে না মেনে নেওয়া, এগেন অভিষেক এক্সপালশন অফ অভিষেক ব্যানার্জি। টিকিট নেওয়ার সময় তখন না মেনে নেওয়াটা এলো না, তখন কতক্ষণে দাদার দেখা পাবো, দাদাকে দেখতে পেলে সাষ্টাঙ্গে শুয়ে পড়বো, এসব তো আমার চোখে দেখা। মানে আমরা যারা রয়েছি তো আমরা সাধারণ, আমরা না টিকিটের ধার কাছ দিয়ে গেছি, না কিছু পথ চাইছি, কিছুই চাইনি। আমরাও ওরকম করতাম না, মানে এইসব মালেরা যা করতো, আমরা আমাদের একটু মান সম্মান বোধ ছিল, আমরা একদম কোনোদিন করি। এরা তো পারলে শুয়ে পড়তো, টিকিট নেওয়ার সময় শুয়ে পড়ছিলাম, আর এখন অভিষেক ব্যানার্জি খুব খারাপ হয়ে গেল। আরে কেউ তো রেজাল্টের আগে ভালো, পরে খারাপ হতে পারে না। খারাপ থাকলে তখনও খারাপ ছিল। আসলে এদের আগে থেকে প্ল্যানটা ছিল, এটা সব বেইমানদের দল আগে থেকেই সেট করে রেখেছিল বিজেপির সঙ্গে। প্রথম থেকেই জানতো যে রেজাল্ট যাই হোক না কেন আমরা এই কাজটা করবো। এবং এরা এখন হয়তো ভাবছে বিজেপি খুব তুইয়ে তাইয়ে রাখবে, আদর যত্নে রাখবে। বেইমানদের সাথে কি করতে হয় সেটা আমার ধারণা বিজেপি খুব ভালো করে জানে। আমি এটা শুনেছিলাম যে আপনার সিরাজদৌল্লাকে যে ধরিয়ে দিয়েছিল, ব্রিটিশরা নাকি তার পরিবার শুদ্ধ তাকে নিকেশ করে দিয়েছিল। এবং ব্রিটিশদের সার্থক উত্তরসূরি হচ্ছে এই বিজেপি, এবং তারা এদের সঙ্গে কি করবে সেটা ইতিহাসে বলবে। ঋতব্রত ব্যানার্জি কিছুদিন আগে প্রেস স্টেটমেন্টে 92 পাতার একটা চিঠি
ফাঁস করে দেওয়ার কথা বলছেন, এবং চিঠিটি অবশ্যই আমরা সবাই জানি কুণাল ঘোষের লেখা, এবং তার 24 ঘন্টার মধ্যে কুণাল ঘোষ আবার প্রেস স্টেটমেন্ট করে অনেক কিছু বলেছেন। আপনার বক্তব্য? ৯২ পাতার কিসের চিঠি? কবে কুণাল ঘোষ লিখেছিলেন, কি লিখেছিলেন, সে চিঠি নতুন করে ফাঁস করবার কি আছে? সে সময় সবাই যা পড়ার পড়েছে। আজ থেকে আমার যদি খুব ভুল হয় ১২-১৩ বছর আগের ঘটনা বোধহয় সেই চিঠি এখন তিনি বের করে কি মানে ছোলা থেকে কি বেড়াল বার করছেন? দেখুন, ঋতব্রত ব্যানার্জিদের পলিটিক্যাল কেরিয়ার ইজ ওভার। ঋতব্রত ব্যানার্জি নিজেরটুকু গুছিয়ে নেওয়ার জন্য বিজেপির দয়া দাক্ষিণ্য যদি পারেন হয়তো গুছিয়ে গুছিয়ে কিছু নেবেন, ওইসব বুদ্ধি ভালোই আছে, গুছিয়ে নেওয়ার বুদ্ধি। তার বাইরে পলিটিক্যাল কেরিয়ার বলতে আর কিছু নেই। কুণাল ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন, তাকে এরা ভয় পাচ্ছে, ওদের ১২-১৩ বছর আগে চিঠি খাম এইসব নিয়ে শুরু করেছে। এবার ঋতব্রত ব্যানার্জির যদি কেউ বিভিন্ন জিনিস বার করতে শুরু করে তখন তো তাকে আবার লুকিয়ে পড়তে হবে। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করি না, এখানে আমি ওসব কিছু বলবো না, কিন্তু এইসব চিঠি পিটি দিয়ে কুণাল ঘোষকে দমিয়ে রাখা যাবে বলে আমার অন্তত মনে হয়। টিএমসি যে আদি অফিস, বাইপাসের ওপরে যে টিএমসির আদি অফিস, সেটা দখল করে নেওয়া হলো হঠাৎ করে, আপনার বক্তব্য? না, আমাদের আদি অফিসটা যেটা সেটা তো আপনার মানে পুরোনো যে তৃণমূল ভবন সেটা আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। যেটা বাইপাস দেবার উত্তরে, হ্যাঁ, সেটা ভাড়া মেট্রোপলিটন। দেওয়া একটি বিল্ডিং ছিল, আমাদের এমনিতেও ভাড়ার মেয়াদ আর বোধহয় ২০২৭ এমনিও শেষ হয়ে যাচ্ছিল, তো ওটা তো কাজ চালানোর জন্য রয়েছে। তারা যদি সেখানে তালা দিয়ে একটু দখল খেলা খেলতে চায় খেলুক, ওসবে আমাদের ইন্টারেস্ট নেই। আমাদের অরিজিনাল পার্টি অফিস দুটো জায়গায়, একটা কালীঘাটে দিদির বাড়ি এবং একটা পুরোনো যে উত্তর ৫৫ গ্রামে যে আমাদের যে অফিস বিল্ডিং ছিল সেইটা নতুন করে তৈরি হচ্ছে, অনেকটা হয়েও গেছে। আমাদের কিছু কাজকর্ম সেখান থেকে চলছে, আগামী দিনে ফুল প্রেজেন্ট সেখান থেকে। ঋতব্রত ফ্র্যাকশন ক্লেম করছে যে লোগো, পার্টি নেম সবকিছুই তাদের পাওয়া উচিত, কারণ তাদের কাছে মেজরিটি আছে, এবং ক্লেমটা করছে ইসিআই কাছে, ইলেকশন কমিশনের কাছে। দেখুন, যেটা দুটো ভাগে উত্তর দিচ্ছি, একটা হচ্ছে একটা নিয়ম আইন অনুযায়ী তাদের পাওয়ার কথা কিনা, তার উত্তর হচ্ছে তাতেও তাদের পাওয়ার কথা নয়, কারণ বিধায়ক দলের মেজরিটি দিয়ে একটা পার্টির মেজরিটি ডিসাইডেড হয় না, তার নিয়ম সম্পূর্ণ আলাদা। আর দ্বিতীয় কথা, যেহেতু ইলেকশন কমিশন পুরোপুরি বিজেপির নির্দেশে চলা একটি সংস্থায় পরিণত হয়েছে, তারা যদি এই ইলেকশন সিম্বল, পার্টি নাম ইত্যাদি ঋতব্রত ব্যানার্জিতে দিয়েও দেয়, তারপরও আপনি বা আমি যাদের দর্শক যারা শুনছেন তাদেরকে আমি এটা ইমাজিন করতে বলবো যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আপনাদের কাছে ভোটের আবেদন করছেন, আর আরেকদিকে ওই যাবতীয় চিহ্ন টিহ্ন নিয়ে ঋতব্রত ব্যানার্জি আবেদন করছেন। আপনি কার দিকে ভোট দেবেন? মানে যারা তৃণমূলকে দিতে চান, তারা তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বোঝেন? এই সিদ্ধান্ত মানুষ অলরেডি জানেন, নেওয়ার কিছু নেই, তারা অলরেডি জানেন। ওদের টেকনিক্যালিটি দিয়ে রাজনীতি হয় না, টেকনিক্যালিটি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না। এই ব্যাপারে যদিও আমরা আগের কথা বলেছি, বাট তাও আরেকবার আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো। স্যাংশন, লোয়ার কোর্ট স্যাংশন করেছে রাইটফুল ওনারশিপ অফ টিএমসি প্রপার্টিজ। ধব্বাজি, লোয়ার কোর্ট যে করেছে তার কবলে অশেষ দুঃখ থাকা উচিত। যদি আমার দল মনে করে হাইকোর্টে স্ট্রংলি মুভ করবে, সেই জাজেরও আমার মনে হয় জজগতি ছেড়ে দিতে হবে। অনির্বাণ, ঋতব্রত ফ্যাকশনের কাছে, ঋতব্রত গোষ্ঠীর কাছে 60খানা এমএলএ রয়েছে। সো আইনত দেখতে গেলে তারা এমপি পাঠাতে পারে রাজ্যসভাতে, তারা এখনো কেন এমপি পাঠাচ্ছেন না বলে আপনার মনে হয়? বিজেপি যেমন বলবে, যেমন নাচাবে তারা তেমনি নাচবে। তারা আবার নিজেদের এমপি পাঠাবে? অত 12 হাত কাকুরে 13 হাত এখনো হয়নি। তারা বিজেপির তলাতে ছিল, বিজেপির তলাতেই আছে। যখন বিজেপি চাইবে লাথি মারবে, যখন চাইবে একটু খেতে দিয়ে আবার লাথি মারবে। এরা লাতখোর তৃণমূলে পরিণত হয়েছে, বিজেপির দয়ায় রয়েছে, বিজেপির দয়াতেই থাকবে। অনির্বাণ, আসছি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে। আমার একটা প্রশ্ন হচ্ছে, কি কি ক্লজ ইগনোর করা হয়েছে বা ওভারলুক করা হয়েছে বাই ঋতব্রত গোষ্ঠী of the constitution, মানে যেখানে amendment duly notified to EC in previous years, মানে যেগুলো ওরা ওভারলুক করে গেছে, মানে সেটা আপনি ধরিয়ে দিন, সেটা আপনি দেখিয়ে দিন। যদি নম্বরটা খুব ভুল না হয়, সম্ভবত ক্লজ 10 রয়েছে, যেখানে চেয়ারপারসন যিনি থাকবেন তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তার সিদ্ধান্ত চূড়ান্ত, এবং তারপরে আর কোন রকম কারো কোনো কথা বলার জায়গা নেই। এটা আমাদের সংবিধানে রয়েছে, সেটা রেজিস্টার্ড ইন দ্য ইসিআই। এবং এই নিয়ম অনুযায়ী 2022 সালেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছিলেন, দলের দ্বারা হয়েছিলেন, এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ঋতব্রত, সন্দীপন ইত্যাদি এদেরকে এক্সপেল করে দেওয়া হয়েছিল, তারা দলের কেউ নয়। অতএব তাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের নাম করে কোন রকম চিঠি, কোন রকম দলিল, কোন রকম দস্তাবেজ, কোনো কিছুর কোনো মান্যতা থাকতে পারে না।
এবং এটা ইসিআই তে দিক, কোর্টে দিক, যেখানে খুশি দিতে পারে, তার কোনো মান্যতা নেই। সুপ্রিম কোর্টের কোন জাজমেন্টকে ইগনোর করে, ওভারলুক করে ঋতব্রত গোষ্ঠী ক্লেম করছে পার্টি অ্যান্ড প্রপার্টি? দেখুন, শিবসেনার যখন ভাঙন হয়েছিল মহারাষ্ট্রে, তখন এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে শুধুমাত্র কিছু সাংসদ বিধায়ক তারা যদি অন্য দলে চলে যাওয়ার কথা ভাবে, চলে যায়, তারা গিয়ে হঠাৎ করে সিম্বল ক্লেম করে নেবে এবং দলের পুরো সত্ত্ব তারা ক্লেম করে নেবে, এটা হবে না। তার যে নিয়ম রয়েছে, অ্যান্টি ডিফেকশন ল যেটা রয়েছে, সেই অনুযায়ী এন্টায়ার দলের অন্য কোনো দলে মিশে যাওয়া ইত্যাদি, তারা মার্জার করবে কি করবে না, যে সিদ্ধান্ত হবে সেটা দলের তরফ থেকে নেওয়া হবে। কোনো নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে সেই সিদ্ধান্ত নিতে পারেন না। সোজা সাপটা সাক্ষাৎকারের জন্য, ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।